হ্যালো, টিআর সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। তো আমরা আজকে WBSSC গ্রুপ সি ডি এর যে তোমাদের নিউ সিলেবাসে কম্পিউটার রয়েছে, তো এই কম্পিউটার এর কমপ্লিট ক্লাস আমাদের এই চ্যানেলে চলছে। তো আজকে আমরা ক্লাসিফিকেশনস অফ কম্পিউটার পড়ব। এই ক্লাসিফিকেশনস অফ কম্পিউটার থেকে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন্স আসে একটা। তো আমরা এই যে আজকের ক্লাসটি হবে, তো এই ক্লাসে আমরা থিওরি প্লাস এমসিকিউ করব। প্রথমে আমরা কিছু থিওরি দেখব, যে ক্লাসিফিকেশনস অফ কম্পিউটার সম্পর্কে ডিটেলস পড়ব। তারপরে তার উপর বেস করে যে যে ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো আছে সেগুলোকে আমরা প্র্যাকটিস করব। তো চলো শুরু করি। তো আমাদের যে কম্পিউটারের প্রকারভেদ, ক্লাসিফিকেশনস অফ কম্পিউটার, এর আগের ক্লাসে আমরা জেনারেশন থেকে শুরু করে এভরিথিং করেছি। তো আজকের ক্লাসে হচ্ছে ক্লাসিফিকেশনস অফ কম্পিউটার। তো কম্পিউটারকে প্রধানত দুটি পদ্ধতির উপর ভিত্তি করেই শ্রেণীবিভাগ করা হয়। তো একটা হচ্ছে কার্যনীতির ভিত্তিতে, ওয়ার্কিং প্রিন্সিপালের উপর একটাকে ভাগ করা হয়। আর একটা হচ্ছে আকার ও ক্ষমতার ভিত্তিতে বেসড অন সাইজ অ্যান্ড ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে এই যে দুটো কিন্তু ভাগ করা হয় হচ্ছে আমাদের কম্পিউটারকে। তো এবার কার্যনীতির উপর ভিত্তি করে যে যে কম্পিউটারগুলি আসে সেগুলো আমরা দেখব। তো কার্যনীতির ভিত্তিতে বেসড অন ওয়ার্কিং প্রিন্সিপালের উপর যে যে কম্পিউটারগুলো হয় সেটা হচ্ছে তিন প্রকারের হয় প্রধানত। তো একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার অ্যান্ড হাইব্রিড কম্পিউটার। তো অ্যানালগ যে কম্পিউটার রয়েছে, এই অ্যানালগ কম্পিউটার এর কার্যপদ্ধতি হচ্ছে এটি অবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস ডেটা, যেমন চাপ, উষ্ণতা, বেগ, ভোল্টেজ ইত্যাদি পরিমাপ করে। এই যে অ্যানালগাস কম্পিউটার যেগুলো রয়েছে সেগুলোতে এগুলো পরিমাপ হয়, যেমন চাপ কত, উষ্ণতা কত, বেগ কত, ভোল্টেজ কত, এগুলো মেজারমেন্ট করে। যেমন স্পিডোমিটার, যেমন আমরা স্পিডোমিটার দিয়ে কি হয় যে গাড়ির গতি মাপা হয়। তারপরে থার্মোমিটার, যেমন উষ্ণতা মাপা হয়, একটা গাড়ি কত বেগে যাচ্ছে সেটা সেটা মাপানোর যে মেশিনগুলো রয়েছে সেগুলোকে বলা হয় অ্যানালগ কম্পিউটার। এবং যেমন ভোল্টেজ মাপা হয়, যে কারেন্টের ভোল্ট কত, সেগুলো মাপার যে কম্পিউটারগুলো হয় সেগুলোকে বলে অ্যানালগ কম্পিউটার, মনে রাখবে। এবং তোমাদের পরীক্ষায় এভাবেই কিন্তু কোশ্চেন আসবে যে অ্যানালগ কম্পিউটারের উদাহরণ দাও, সাথে অপশন দিয়ে দেওয়া থাকলো যে কোনটি অ্যানালগ কম্পিউটার, এইভাবে কিন্তু কোশ্চেন আসবে। ডিজিটাল কম্পিউটার, দেখো ডিজিটাল কম্পিউটারের ক্ষেত্রে এটি হচ্ছে ডেটাকে বিচ্ছিন্ন করে, ডিসগ্রেড করে, যেমন জিরো বা ওয়ান অর্থাৎ বাইনারি ফর্মে প্রকাশ করে ডিজিটাল কম্পিউটারে। এবং গাণিতিক ও যুক্তিমূলক সমস্যার সমাধান করে আমাদের এই ডিজিটাল কম্পিউটার। যেমন ব্যক্তিগত কম্পিউটার, যেমন পিসি রয়েছে, ল্যাপটপ, স্মার্টফোন, এগুলো হচ্ছে ডিজিটাল কম্পিউটার, মনে রাখবে। আধুনিক যে কম্পিউটারগুলো রয়েছে এগুলো সব কম্পিউটারে কিন্তু ডিজিটাল কম্পিউটার। তারপরে রয়েছে দেখো হাইব্রিড কম্পিউটার। আমাদের কম্পিউটার টাইপের যে টাইপগুলো রয়েছে তার 3 নম্বর হচ্ছে হাইব্রিড কম্পিউটার। এটি অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মিশ্রণ থাকে এই হাইব্রিড কম্পিউটারে। এখানে অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের মিশ্রণ থাকে। এটি অ্যানালগ ডেটা গ্রহণ করে, মনে রাখবে। এটি অ্যানালগ ডেটা গ্রহণ করে তাকে ডিজিটালে রূপান্তর করে এবং ডিজিটাল পদ্ধতিতে প্রসেসিংও করে, ডিজিটাল পদ্ধতিতে নিয়ে যায় এবং ডিজিটাল পদ্ধতিতে প্রসেসিংও করে। এর উদাহরণ হচ্ছে হাসপাতালের আইসিইউতে ব্যবহৃত যন্ত্র। যেমন হাসপাতালে যে আইসিইউ ব্যবহার করা হয়, এই যে আইসিইউর মধ্যে যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় যা রোগীর দেহের তাপমাত্রা, রক্তচাপ ইত্যাদি অ্যানালগ ডেটা নিয়ে ডিজিটালে প্রদর্শন করে, সেটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। তারপরে আকার ও ক্ষমতার ভিত্তিতে এখন দেখব আমরা। এর আগে দেখলাম হচ্ছে কার্যনীতির ওপর ভিত্তিতে আমাদের কম্পিউটার কয় প্রকার, কি কি এবং তাদের উদাহরণ। এখন দেখব যে আকার ও ক্ষমতার ভিত্তিতে, বেসড অন সাইজ অ্যান্ড ক্যাপাসিটি, এর উপর ভিত্তিতে কম্পিউটার হচ্ছে 4 ভাগে ভাগ করা যায় কম্পিউটারকে। প্রথম হচ্ছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে দ্রুত ও ক্ষমতাশীল, মনে রাখবে। সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে দ্রুত ও ক্ষমতাশীল, প্রতি সেকেন্ড ট্রিলিয়ন গণনা করতে পারে, প্রতি সেকেন্ডে প্রায় ট্রিলিয়ন গণনা করতে পারে। আর এই যে সুপার কম্পিউটারকে ব্যবহার করা হয় আবহাওয়ার পূর্বাভাস, মহাকাশ গবেষণা,
পারমাণবিক শক্তি বিশ্লেষণ, এই সমস্ত কাজে সুপার কম্পিউটারকে ব্যবহার করা হয়। মনে রাখবে, সুপার কম্পিউটারকে ব্যবহার করা হয় আবহাওয়ার পূর্বাভাস, তারপরে মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তি বিশ্লেষণ ইত্যাদিতে এই সুপার কম্পিউটারকে ব্যবহার করা হয়। আর সুপার কম্পিউটারের উদাহরণ হচ্ছে পারাম, যেটা ভারতে রয়েছে, সামিট, তারপরে ফ্রন্টিয়ার, এগুলো হচ্ছে সুপার কম্পিউটারের উদাহরণ। মনে রাখবে, তোমাদের এক্সামের হিসাবে কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট। তারপরে রয়েছে মেইন ফ্রেম কম্পিউটার। তো এই মেইন ফ্রেম কম্পিউটার খুব দ্রুত, খুব বড় ডেটা, মানে লার্জ ডেটা ভলিউম রয়েছে এবং অসংখ্য ব্যবহারকারীকে একই সঙ্গে পরিষেবা দেয়, যেমন হাজার হাজার পরিষেবা দেয়। যেমন হচ্ছে ব্যাংক, বীমা সংস্থা, সরকারি সংস্থা এবং বড় কর্পোরেশনগুলিতে কেন্দ্রীয় ডেটাবেসে এগুলো মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয়। কেমন, মনে করো একটা মেইন কম্পিউটার থাকলো, সেই কম্পিউটার থেকে প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে সব কানেক্ট থাকে। তো এভাবে প্রত্যেকটা যতগুলো ব্রাঞ্চ রয়েছে ততগুলোতেই একটা কম্পিউটার থেকে সমস্ত তথ্য যায় এবং সবাই কাজ করতে পারে। তো সেটাকে বলা হয় মেইন ফ্রেম কম্পিউটার। যেমন IBM এর জেড সিরিজ, ইউনিভ্যাক 1100, এগুলো হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, মনে রাখবে। তারপরে মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার হচ্ছে মেইন ফ্রেমের চেয়ে ছোট এবং কম শক্তিশালী, কিন্তু মাইক্রো কম্পিউটারের চেয়ে দ্রুত। এই মিনি কম্পিউটার হচ্ছে মেইন ফ্রেমের চেয়ে ছোট এবং কম শক্তিশালী, কিন্তু মাইক্রো কম্পিউটারের চেয়ে দ্রুত হয়। একসাথে কয়েকশো ব্যবহারকারী কাজ করতে পারে এই মিনি কম্পিউটারে। এর ব্যবহার হচ্ছে ছোট বা মাঝারি আকারের যে কোম্পানি, গবেষণা ল্যাব এবং সার্ভিস সার্ভার হিসেবে এই মেইন ফ্রেম কম্পিউটার কাজ করে। তো মেইন ফ্রেম কম্পিউটার এর মিনি কম্পিউটার এর উদাহরণ হচ্ছে PDP-11 এবং VAX হচ্ছে এই মিনি কম্পিউটার এর উদাহরণ। মাইক্রো কম্পিউটার দেখবো আমাদের লাস্ট কম্পিউটার, যেটা হচ্ছে আকার ও ক্ষমতার ভিত্তিতে ভাগ করা মাইক্রো কম্পিউটার। সবচেয়ে ছোট ও কম দামি, সাধারণত একজন ব্যবহারকারীর জন্য তৈরি। এটা সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল প্রকার। ব্যয়বহুল, এটা হচ্ছে আমরা যারা ব্যবহার করি সেটা হচ্ছে মাইক্রো কম্পিউটার ব্যবহার করি। এর যেমন ব্যক্তিগত পিসি, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন, এগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটার। এর উদাহরণ হচ্ছে ডেস্কটপ পিসি, ল্যাপটপ, স্মার্টফোন, এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটার এর উদাহরণ। এবার আমরা এই যে ক্লাসিফিকেশন পড়ে নিলাম, আমাদের কম্পিউটারের ক্লাসিফিকেশন পড়ে নিলাম। তো এবার এর উপর বেস করে, কম্পিউটার ক্লাসিফিকেশন এর উপর বেস করে আমরা কিছু MCQ প্র্যাকটিস করব, যে MCQগুলো তোমাদের এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম যে রয়েছে কোশ্চেনটি, তোমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং সবাই কমেন্টে জানাবে যে সঠিক উত্তরগুলি কি কি। কার্যনীতি মানে ওয়ার্কিং প্রিন্সিপালের ভিত্তিতে কম্পিউটারকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? তো ওয়ার্কিং প্রিন্সিপালের ভিত্তিতে কম্পিউটারকে 3 ভাগে ভাগ করা যায়, আমরা একটু আগে পড়লাম। তো একটা হচ্ছে, মনে রাখবে, অ্যানালগ, তারপরে আছে ডিজিটাল, তারপরে হলো হাইব্রিড। এগুলো হচ্ছে কম্পিউটারের 3টা ভাগ। নিচের কোনটি কার্যনীতির ভিত্তিতে কম্পিউটারের শ্রেণীবিভাগ নয়? তো কার্যনীতির ভিত্তিতে কম্পিউটারের শ্রেণীবিভাগ নয় হচ্ছে সুপার কম্পিউটার, মনে রাখবে। আর এগুলো হচ্ছে কার্যনীতির ভিত্তিতে। কোনটি অবিচ্ছিন্ন ডেটা মানে কন্টিনিউয়াস ডেটা, যেমন তাপমাত্রা, চাপ পরিমাপ করে? তো এটি পরিমাপ করে, মনে রাখবে, অ্যানালগ কম্পিউটার। এর সঠিক উত্তর হবে অ্যানালগ কম্পিউটার। সমস্ত কিছু কিন্তু পরিমাপ করে, যেমন তাপমাত্রা, চাপ, চাপ, তারপর ভোল্টেজ ইত্যাদি পরিমাপ করে। মোটর গাড়ির স্পিডোমিটার কোন প্রকার কম্পিউটারের উদাহরণ? তো মোটর গাড়ি স্পিডোমিটার হচ্ছে অ্যানালগ কম্পিউটার এর উদাহরণ। মনে রাখবে, মোটর গাড়ির গতির মতো অবিচ্ছিন্ন ডেটা, মোটর গাড়ির যে গতি যে চলছে, স্পিডে যায়, তো তার অবিচ্ছিন্ন ডেটা পরিমাপ করে এবং ভৌত পরিবর্তনকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে এই অ্যানালগ কম্পিউটার। মনে রাখবে যে ভৌত
পরিবর্তনকে ভৌত পরিবর্তনকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে। কোন কম্পিউটার বাইনারি সংখ্যা 0 এবং 1 ব্যবহার করে ডেটা প্রসেস করে? তো ডিজিটাল কম্পিউটার কি করে, যে বাইনারি সিস্টেম ব্যবহার করে ডেটা প্রসেস করে। বর্তমানে ব্যবহৃত বেশিরভাগ কম্পিউটারই কোন প্রকারের? তো বর্তমানে ব্যবহৃত বেশিরভাগ কম্পিউটারই ডিজিটাল প্রকারের। যেমন ডিজিটাল প্রকারের ল্যাপটপ, তারপরে ডেস্কটপ, স্মার্টফোন এক্সেট্রা। কোন কম্পিউটার অ্যানালগ ও ডিজিটাল উভয় প্রকার বৈশিষ্ট্যযুক্ত? তো এর সঠিক উত্তর হবে হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটারে অ্যানালগ ও ডিজিটাল দুটারই বৈশিষ্ট্য রয়েছে এই হাইব্রিড কম্পিউটারে। হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিট মানে আইসিইউ এর ফুল ফর্ম হচ্ছে ইনসেন্টিভ কেয়ার ইউনিট এ ব্যবহৃত মনিটরিং ডিভাইস কোন প্রকার কম্পিউটারের উদাহরণ? তো এটি হাইব্রিড কম্পিউটারের উদাহরণ। আইসিইউতে ব্যবহৃত এটা হচ্ছে ডিজিটাল সংখ্যা রূপান্তরিত করে স্ক্রিনে দেখায়। আকার ও ক্ষমতার ভিত্তিতে সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি? তো আকার ও ক্ষমতার ভিত্তিতে সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। কোন কম্পিউটার প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন গণনা করতে পারে? তো মনে রাখবে সুপার কম্পিউটার। আবহাওয়ার পূর্বাভাস, মহাকাশ গবেষণা এবং নিউক্লিয়ার গবেষণার মতো জটিল কাজে কোন কম্পিউটার ব্যবহৃত হয়? তো এই জটিল কাজে ব্যবহৃত হয় সুপার কম্পিউটার। পারাম সুপার কম্পিউটার কোন দেশ তৈরি করেছে? তো পারাম সুপার কম্পিউটার তৈরি করেছে ভারত তৈরি করেছে। পারাম হলো ভারতের, মনে রাখবে এই যে পারাম পারাম হলো ভারতের সিড্যাক এর দ্বারা তৈরি সুপার কম্পিউটার সিরিজ, সিড্যাক এর দ্বারা তৈরি। তো সিড্যাক এর ফুল ফর্ম হচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং। কোন কম্পিউটার একযোগে হাজার হাজার ব্যবহারকারীকে পরিষেবা দিতে পারে? তো মেইন ফ্রেম কম্পিউটার এটি হবে না, এটি হবে মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে হাজার হাজার ব্যবহারকারীকে পরিষেবা দিতে পারে। ব্যাংক, বীমা সংস্থা এবং এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেমে কোন কম্পিউটার ব্যবহার করা হয়? তো সেখানেও মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয়। আকারের দিক থেকে মেইন ফ্রেম ও মাইক্রো কম্পিউটারের মাঝে অবস্থান করে কোন কম্পিউটার? তো মাঝে অবস্থান করে মিনি কম্পিউটার। মনে রাখবে যে আকারের দিক দিয়ে মেইন ফ্রেম ও মাইক্রো কম্পিউটারের মাঝে অবস্থান করে মিনি কম্পিউটার। তো এখন নেক্সট কোশ্চেনের দিকে যাব। মিনি কম্পিউটার সাধারণত কোথায় সার্ভার হিসাবে ব্যবহৃত হয়? যে ছোট ও মাঝারি আকারের অফিসে এই মিনি কম্পিউটার হচ্ছে সার্ভার হিসাবে মিনি কম্পিউটারকে ব্যবহার করা হয়। ছোট ও মাঝারি আকারের অফিসে মিনি কম্পিউটার সাধারণত সার্ভার হিসাবে ব্যবহার করা হয়, মনে রাখবে। তারপরে কোন কম্পিউটারটি ভিএলএসআই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন প্রযুক্তির মাধ্যমে তৈরি? তো ভেরি লার্জ ইন্টিগ্রেশন প্রযুক্তির মাধ্যমে তৈরি হচ্ছে মাইক্রো কম্পিউটার, মনে রাখবে। পার্সোনাল কম্পিউটার পিসি কোন প্রকার কম্পিউটারের উদাহরণ? তো পার্সোনাল কম্পিউটার মাইক্রো কম্পিউটারের উদাহরণ হচ্ছে পার্সোনাল কম্পিউটার। ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোন কোন শ্রেণীর অন্তর্গত? তো ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোন
হচ্ছে মাইক্রো কম্পিউটার এর অন্তর্গত। এরা হচ্ছে আকার ও ক্ষমতার দিক থেকেই মাইক্রো কম্পিউটার বলা হয় এদেরকে। মাইক্রো প্রসেসর যেমন ইন্টেল 4004 কত সালে আবিষ্কৃত হয়? মাইক্রো প্রসেসর ইন্টেল 4004 কত সালে আবিষ্কার হয়? এটি আবিষ্কার হয় 1971 সালে। ইন্টেল কোম্পানি এটার নামে বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর চিপ আনে, মনে রাখবে। ইন্টেল কোম্পানি, ইন্টেল কোম্পানি হচ্ছে বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর চিপ, মাইক্রো প্রসেসর এই চিপটিকে আনে। কোন শ্রেণীবিভাগের কম্পিউটারটি আকার ও ক্ষমতার দিক থেকে সবচেয়ে ছোট? তো আকার ও ক্ষমতার দিক থেকে সবথেকে ছোট হচ্ছে মাইক্রো কম্পিউটার। একটি ব্যক্তিগত ডেস্কটপ পিসি কোন ধরনের কম্পিউটার? তো এটি হচ্ছে ডেস্কটপ পিসি হলো মাইক্রো কম্পিউটারের একটি সাধারণ রূপ, মনে রাখবে, মাইক্রো কম্পিউটারের সাধারণ রূপ। সার্ভার হিসাবে ব্যবহৃত বড় ডেটা প্রসেসিং সক্ষম কিন্তু সুপার কম্পিউটারের চেয়ে কম শক্তিশালী কম্পিউটার কোনটি? তো সুপার কম্পিউটারের চেয়ে কম শক্তিশালী হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটারকে কখন থেকে একই নামে ডাকা হয়? তো মেইন ফ্রেম কম্পিউটারকে 1960 এর দশক থেকে একই নামে ডাকা হয়, মনে রাখবে, 1960 এর দশক থেকে এগুলিকে মেইন ফ্রেম শব্দটি চালু হয়। কোন কম্পিউটারে শুধুমাত্র একটি সিপিইউ থাকে এবং একজন ব্যবহারকারী একবারই কাজ করতে পারে? সেটা হচ্ছে মাইক্রো কম্পিউটার, ব্যক্তিগত ব্যবহারের জন্য, মনে রাখবে, মাইক্রো কম্পিউটার। এবং তোমাদের এক্সামে যদি এই টাইপের কোশ্চেন হয় তাহলে এভাবে কিন্তু অপশন দেওয়া থাকবে না, শুধু থাকবে মাইক্রো, মনে রাখবে যে শুধু মাইক্রো থাকবে। তো তাহলে মাইক্রো কম্পিউটারে শুধুমাত্র সিপিইউ থাকে এবং একজন ব্যবহারকারী মাত্র একবারই ব্যবহার করতে পারে। কার্যনীতির ভিত্তিতে ডিজিটাল কম্পিউটারের একটি প্রধান বৈশিষ্ট্য কি? তো কার্যনীতির ওপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটারের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি ডিসক্রিট ডেটা প্রসেস করে। ডিজিটাল ডেটা। প্রথম প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার হয়? তো প্রথম যে প্রযুক্তি ব্যবহার হয় প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহার হয় হচ্ছে ভ্যাকিউম টিউব ব্যবহার হয়। আর এই যে প্রথম প্রজন্ম যে রয়েছে, এই প্রথম প্রজন্মের কিছু কম্পিউটারের উদাহরণ হচ্ছে ENIAC, ENIAC, তারপরে ইউনিভ্যাক। এগুলো হচ্ছে বিশাল আকারের কম্পিউটার। উচ্চ তাপ উৎপাদনকারী ভ্যাকিউম টিউব প্রযুক্তি ব্যবহার করতো সেখানে। কোন প্রজন্ম থেকে কম্পিউটারের উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন ফরট্রান, কোবল ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে দ্বিতীয় প্রজন্ম। এই সময় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তৃতীয় প্রজন্মে থার্ড জেনারেশন কম্পিউটারের মূল উপাদান কী ছিল? তো থার্ড জেনারেশন কম্পিউটারের মূল উপাদান ছিল ইন্টিগ্রেটেড সার্কিট, মানে আইসি চিপ ছিল, ইন্টিগ্রেটেড সার্কিট ছিল। প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি? তো প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার হচ্ছে ENIAC। তো ENIAC এর ফুল ফর্ম তোমাদের জানতে হবে। ইলেকট্রনিক, মনে রাখবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। এটা হচ্ছে ENIAC এর ফুল ফর্ম, মনে রাখবে, তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। কোন ধরনের কম্পিউটারকে ল্যাপটপ, নোটবুক বা ট্যাবলেট বলা যেতে পারে? তো মাইক্রো কম্পিউটারের প্রকারভেদকেই
মাইক্রো কম্পিউটার রয়েছে এগুলোকেই ল্যাপটপ, নোটবুক, ট্যাবলেট এর উদাহরণ। অ্যানালগ কম্পিউটার ডেটা প্রসেস করার জন্য কি ব্যবহার করে? তো অ্যানালগ কম্পিউটার ডেটা প্রসেস করার জন্য ব্যবহার করে ভোল্টেজ বা ফিজিক্যাল পরিমাণ, মনে রাখবে এরা ভোল্টেজ বা ফিজিক্যাল পরিমাণ ব্যবহার করে। কোন কম্পিউটারটি সুপার মিনি কম্পিউটার নামে পরিচিত ছিল, যা মেইন ফ্রেমের কাছাকাছি সমক্ষমতা রাখত? তো মেইন ফ্রেমের কাছাকাছি সমক্ষমতা রাখত, সেটা হচ্ছে মিনি কম্পিউটার। পাম টপ বা হ্যান্ড হেল্ড কম্পিউটারটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? তো পালম টপ বা হ্যান্ড হেল্ড কম্পিউটারটি হচ্ছে মাইক্রো কম্পিউটার, মনে রাখবে এটি মাইক্রো কম্পিউটার। এবং এটি পাম টপ হ্যান্ডহেল্ড ডিভাইস, এবং এই যে পাম টপ হ্যান্ডহেল্ড ডিভাইস, তারপরে পিডিএ মানে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, সব ছোট আকারের মাইক্রো কম্পিউটার এর উদাহরণ, মনে রাখবে। এবার ট্রানজিস্টর আবিষ্কারের ফলে কোন প্রজন্মের কম্পিউটারের আকার ও তাপ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়? তো দ্বিতীয়, মনে রাখবে ট্রানজিস্টর আবিষ্কারের ফলে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের আকার ও তাপ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়। তার কারণ প্রথম প্রজন্ম ছিল, এই প্রথম প্রজন্মে ব্যবহার হতো ভ্যাকিউম টিউব ব্যবহৃত হতো। তো সেই ভ্যাকিউম টিউব ব্যবহার হওয়ার ফলে খুব বড় আকারে ছিল এবং বেশি পরিমাণে তাপ জেনারেট হতো, তাপ উৎপন্ন হতো। তার ফলে পরের জেনারেশনে কি হয়, যে ট্রানজিস্টর আবিষ্কার হয়। আর এই পরের প্রজন্মে তো এবার এই সেকেন্ড জেনারেশনের ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার ফলে আকার ও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে আগের তুলনায় কমে যায়। ভিএলএসআই এর পুরো নাম কি বা পূর্ণরূপ কি? তো ভিএলএসআই এর পূর্ণরূপ হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ভিএলএসআই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ছিল? চতুর্থ প্রজন্মের কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল মাইক্রোপ্রসেসরের ব্যবহার। হচ্ছে চতুর্থ প্রজন্মের কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মাইক্রোপ্রসেসরের ব্যবহার। কোন ধরনের কম্পিউটারকে সাধারণত এমবেডেড কম্পিউটার বলা হতো? কোন ধরনের কম্পিউটারকে সাধারণত এমবেডেড কম্পিউটার বলা হতো, যা কোনো নির্দিষ্ট যন্ত্র বা ডিভাইসের অংশ হিসাবে কাজ করে না? তো নির্দিষ্ট যন্ত্র বা ডিভাইসের হিসাবে কাজ করে না, সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো কম্পিউটারের একটি রূপ। প্রথম জেনেরিক উদ্দেশ্যের জেনারেল পারপসে ডিজিটাল কম্পিউটার কোনটি? তো জেনারেল পারপসের ডিজিটাল কম্পিউটার হচ্ছে এনিয়াক, মনে রাখবে। এনিয়াক হচ্ছে যদিও চার্লস ব্যাবেজ ধারণা দেন, কিন্তু এনিয়াক প্রথম ইলেকট্রনিক যন্ত্র, মনে রাখবে প্রথম ইলেকট্রনিক যন্ত্র যা সাধারণ উদ্দেশ্যে প্রোগ্রাম করা হয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রযুক্তি ব্যবহার কোন প্রজন্মের মূল লক্ষ্য? এটি ছিল পঞ্চম প্রজন্মের হচ্ছে মূল লক্ষ্য ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর। তো এই ছিল আমাদের ক্লাসিফিকেশনস অফ কম্পিউটারের ক্লাস। তো এই ক্লাসে যদি তোমাদের কোনো রকম কোশ্চেন্স থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমরা যথারীতি তোমাদের এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দাও।